নমস্কার বন্ধুরা। আগামী নির্বাচন কি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন পরীক্ষা হতে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কিন্তু আমাদের দুটো সম্ভাবনা সামনে চলে আসবে। এক, ইসলামী বাংলাদেশকে ঠেকাতে আগামী দিনে কি খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে আমরা একই মঞ্চে দেখতে পাবো? পরিস্থিতি কিন্তু সেই দিকেই ইঙ্গিত করছে। আর দুই, ইসলামী বাংলাদেশ গঠনের যে সম্ভাবনা, যে প্রশ্ন উঠে আসছে, সেটা কেন উঠে আসছে? এই দুটো বিষয় জানলে কিন্তু আগামী দিনে বাংলাদেশের নির্বাচন যে সবচেয়ে কঠিনতম হতে যাচ্ছে বাংলাদেশের মানুষের কাছে, সেটাকে বোঝা যাবে। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে এই মুহূর্তে জামাতে ইসলামের সঙ্গে তাদের আর কোনো রকম সম্পর্ক নেই। এখন এই উক্তি কিন্তু ভীষণভাবেই তাৎপর্যপূর্ণ। তার কারণ বাংলাদেশের কোটা সংস্কার নিয়ে ছাত্রদের যে আন্দোলন এবং বাংলাদেশের সাধারণ মানুষেরও তাতে যোগদান, আর এরই চাপে পড়ে কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেন এবং তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। এই যে আন্দোলন হয় তাতে কিন্তু বিএনপি এবং জামাতে ইসলাম তারা কিন্তু একই পক্ষে ছিল। এরপরে 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এর প্রধান হন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন সম্প্রতি বিএনপি এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বেশ কয়েকটা অভিযোগ এনেছে, কিন্তু তার মধ্যে 3টে অভিযোগই প্রধান। এক, বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপির বক্তব্য যে তাদের যে গুরুত্ব পাওয়ার কথা সেটা কিন্তু তারা পাচ্ছে না। উল্টো দিকে জামাতে ইসলাম বিএনপির কথা মতো যাদের বাংলাদেশে একটা আসনও পাওয়ার ক্ষমতা নেই তাদেরকেই নাকি বেশি গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। দুই, গত 30শে আগস্ট ডক্টর ইউনূস তার বাসভবনে সর্বদলের যে বৈঠক ডেকেছিল তাতে কিন্তু বিএনপি উপস্থিত হয়নি, যদিও বিএনপির তরফ থেকে এটা জানানো হয়েছে যে এই ধরনের বৈঠক আগেও হয়েছে। তার কারণ এই বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল রাজনৈতিক ব্যবস্থার সংস্কার নিয়ে, আর বিএনপির এখানেই আপত্তি। বিএনপি বারে বারেই চাইছে যে অন্তর্বর্তী সরকার গঠনই হয়েছিল যে আগামী দিনে নির্বাচন কবে হবে এবং সেটা যাতে সুষ্ঠুভাবে হয় সেইটাই তাদের প্রধান কাজ। কিন্তু এখন অবধি অন্তর্বর্তী সরকার আগামী নির্বাচনের দিকটার কথা কোনোভাবেই প্রকাশ করছে না বা সে বিষয়ে কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। এই নির্বাচনের জন্য কিন্তু বাংলাদেশের মানুষও অধীর আগ্রহে বসে আছে। আর 3 নম্বর হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে লন্ডন থেকে কবে বাংলাদেশে ফেরত নিয়ে আসা হবে সেই বিষয়ে কিন্তু এই অন্তর্বর্তী সরকার কোনো রকম তৎপরতা দেখাচ্ছে না। এমত অবস্থায় শেখ হাসিনার পুত্র জয় বিএনপিকে আহ্বান জানিয়েছে যে দেশের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে। এর উত্তরে কিন্তু মহাসচিব ফখরুল ইসলাম বিএনপির তিনিও কিন্তু জানিয়েছেন যে আওয়ামী লীগের সঙ্গে তাদের কাজ করতে কোনো রকম অসুবিধা নেই। ফলে এইখান থেকেই কিন্তু জন্ম নিচ্ছে যে আগামী দিনে ইসলামী বাংলাদেশকে ঠেকাতে বিএনপি এবং আওয়ামী লীগ কি আবার একই মঞ্চে আসতে চলেছে? এইবারে আসি দ্বিতীয় ভাগে, যে কি কারণে ইসলামী বাংলাদেশ গঠনের যে একটা প্রশ্ন উঠে আসছে তার পেছনে কারণ কি? কারণ কিন্তু দুটো, তার মধ্যে শেষেরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্তত আমার কাছে। প্রথমটা বলে নি, সম্প্রতি গুলশনের দীপ্ত শপথকে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিয়েছে জঙ্গিরা। সেখানকার নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরিকে এই যে ধ্বংসটা করা হয় তার পাশে এদের 3টে পোস্টার দেখা গেছে এবং এই পোস্টারে লেখা ছিল যে আফগানিস্তানের মতো বাংলাদেশেও তারা খিলাফত প্রতিষ্ঠা করতে চায়। 2016-র 1 জুলাই গুলশানের হোলি আর্টিজেন বেকারিতে এক জঙ্গি হামলা হয়। 5 জন জঙ্গি এইখানে আক্রমণ করে এবং 17 জন বিদেশি সহ মোট 20 জন মানুষ এতে হত্যা হয়। এরপরে কিন্তু জঙ্গিদেরকে পুলিশ নিকেশ করতে পারলো, জঙ্গিদের সঙ্গে তাদের সংঘর্ষে 2 জন পুলিশ মৃত্যুবরণ করেন। সেই 2 জন পুলিশেরই ভাস্কর্য এই দীপ্ত শপথ হিসেবে ভাস্কর্যটা গুলশান থানার ঠিক উল্টো দিকেই ছিল, যেটাকে জঙ্গিরা ধ্বংস করে দিয়েছে। এর আগে আমরা দেখেছি যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলার অন্যতম প্রধান জসিমউদ্দিন রহমানীকেও কিন্তু জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে কিন্তু জঙ্গিদের এই যে আস্ফালন সে বিষয়ে কিন্তু তার মুখ থেকে একটা কথাও শোনা যায়নি। এইখানে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে যে বাংলাদেশের মানুষ যে জন্য ওয়েট করে আছে যে নির্বাচন কবে হবে এবং তারা ভোট দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার তৈরি করবে এবং তারা সেখানে সংস্কার যা করার আছে সেটা করবে। এইখানে কিন্তু বিষয়টা আটকে রয়েছে, নির্বাচনের ব্যাপারটা নিয়ে আর কেউ কোনো কথাবার্তা বলছে না। এবারে আছে সেই বিষয়টা যেটা আমি বলেছিলাম যে আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, তা হলো একজনের ফোন ডক্টর ইউনূসকে। সম্প্রতি ঢাকার পাকিস্তান দূতাবাস থেকে জানানো হয় যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ
তিনি ডক্টর ইউনূসকে ফোন করেছিলেন এবং তিনি অভিনন্দন জানিয়েছেন। তার সাথে সাথে শাহবাজ শরীফ এটাও চান যে বাংলাদেশ এবং পাকিস্তান আগামী দিনে মানুষের অগ্রগতির জন্য গণতান্ত্রিকভাবে যাতে দেশ আরো উন্নতির দিকে এগিয়ে যায় সেই দিকে দুটি দেশ চেষ্টা করবে। এখন যদি এটা হয় ভালো, কিন্তু সমস্যা হচ্ছে পাকিস্তানকে নিয়ে। তার কারণ পাকিস্তান এমন একটা দেশ যে দেশে আজ অব্দি 5 বছরের টার্ম কোনো প্রধানমন্ত্রী পূরণ করতে পারেনি। হয় প্রধানমন্ত্রীকে বাইরে বিদেশে চলে যেতে হয়, না হলে তাকে হত্যা করা হয়, আর না হলে তাকে জেলে পাঠানো হয়। রিসেন্টলি আমরা কিন্তু ইমরান খানেরও একই অবস্থা দেখতে পেয়েছি। যে দেশ নিজের দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষা দিতে পারে না, সেই দেশ অন্য দেশের গণতান্ত্রিক পদ্ধতির ক্ষেত্রে কি তাদের জায়গা রাখবে সে বিষয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন দেখাই যায়। কারণ আমরা জানি যে পাকিস্তানে গণতন্ত্রের নামে আসলে সেনা এবং জঙ্গিরাই দেশটাকে চালায়। এই দেশটি এই মুহূর্তে অর্থনৈতিকভাবে দেউলিয়া। সারা পৃথিবীর কোনো দেশই এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে কোনো রকম বাণিজ্য করতে চায় না। সেই দেশের মানুষের কি দুর্দশা, কি অবস্থার মধ্যে যে তারা রয়েছে, কত কষ্টের মধ্যে রয়েছে, সেটা আমরা প্রতি মুহূর্তে এই ভিডিওতে দেখতে পাই, যেটা ভীষণই আশঙ্কার এবং খারাপও লাগে। কিন্তু দেশটার অবস্থা এইরকমই। সেই রকম একটা দেশ বাংলাদেশের এই রকম একটা ভজঘট অবস্থার মধ্যে কি সাহায্য করবে সে বিষয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। আমরা জানি কিছুদিন আগে ডিক্টেটরশিপকে খতম করার জন্য যেভাবে ছাত্র যুব সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন তাদের গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষা করার জন্য, সেই সময় বোধহয় আবার এসেছে যে সাধারণ মানুষকে কিন্তু রাস্তায় নামতে হবে যাতে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা যায়। না হলে কিন্তু রাজনৈতিক খেলা কোন দিকে কখন ঘুরিয়ে যাবে কেউ বুঝতে পারে না। তাই আমার মনে হয় যে গণতন্ত্রকে যদি বাঁচিয়ে রাখতে হয়, বাংলাদেশের মানুষকে আবার বোধহয় রাস্তায় নামার সময় হয়ে এসেছে। আশা করব যে বাংলাদেশের মানুষও এই জিনিসটা নিয়ে কিন্তু নিশ্চয়ই ভাবনা চিন্তা করছেন। তার কারণ সারা পৃথিবীতেই যেখানে গণতন্ত্র আছে সেই গণতন্ত্রকে কিন্তু কোনোভাবেই চলে যেতে দেওয়া যাবে না। তাহলে কিন্তু সবচেয়ে বেশি ডিপ্রাইভ হয়, সবচেয়ে বেশি অত্যাচারিত হয় মানুষই। একমাত্র গণতান্ত্রিক পথ যেখানে মানুষ তার নিজের অধিকারকে সুরক্ষিত করতে পারে। তাই আমরা আশা করব যে আগামী দিনে বাংলাদেশও একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে তারা তাদের ইচ্ছে মতো সরকারকে বেছে নেবে। সেই দিনটার অপেক্ষায় কিন্তু আমরাও থাকবো। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।